দর্শক, নিউজ 24 এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। এবারে আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত আয়োজন ই ভ্যালি সৌজন্যে সংলাপে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। দর্শক, অর্থনৈতিক অগ্রগতি আর সামাজিক সূচকে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অপার বিস্ময়। স্বাধীনতার 50 বছরে জিডিপির আকার বেড়েছে 271 গুণ আর মাথাপিছু আয় বেড়েছে 301 গুণ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হবার প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ। পরাধীন পাকিস্তান আমলে দেশের ব্যবসা বাণিজ্য 22টি পরিবারের হাতে কুক্ষিগত ছিল। স্বাধীনতার পরে সেখান থেকে বেরিয়ে দেশে আজ গড়ে উঠেছে একটি বড় উদ্যোক্তা শ্রেণী। হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাওয়া এই দেশটির উন্নয়ন কার্যক্রমের সাথে বেসরকারি উদ্যোগও সহায়ক হয়েছে সমান তালে। ব্যবসা বাণিজ্যে বাংলাদেশে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে আজ সাজানো হয়েছে আজকের সংলাপ। আজ আলোচনায় আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান ও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর প্রথম সহসভাপতি নজরুল ইসলাম। স্বাগত আপনাদের। আমি প্রথমেই এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিনের কাছে যেতে চাই। জসিম ভাই, স্বাগত আপনাকে। আপনি এফবিসিসিআইয়ের দায়িত্ব নিয়েছেন মে মাসে, তো এর মধ্যেই করোনাকাল চলছে। তো এই যে বাংলাদেশের 50 বছর এগিয়ে চলার গল্প এবং ব্যবসা বাণিজ্যের যে গল্প অগ্রগতি আপনি শুনছিলেন, সেই ক্ষেত্রে আসলে এই যে আপনাদের যে উদ্যোক্তা শ্রেণী, আপনারা যে এরকম একটি উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠেছে, আপনাদের গল্পটি আসলে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির গল্প। আমি ছোট করে আপনার ব্যবসা বাণিজ্যের গল্পটি শুনতে চাই, কিভাবে শুরু করেছিলেন আজকের এই অবস্থা। ধন্যবাদ। আসলে এখানে আপনাকে ধন্যবাদ জানাই এবং আজকে চ্যানেল নিউজ 24 এর জন্মবার্ষিকী, ৫ম বছর পারিয়ে তারা ৬ষ্ঠ বছর পড়েছেন। আমি এফবিসিসিআই এবং বিজনেস কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তারা যে কাজ করছেন, ভবিষ্যতে আরো ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করবেন এবং আমাদের ব্যবসা বাণিজ্য এবং আলোকিত হবে। আপনি যেটি বললেন, আসলে গল্প আমরা একটু আগে আপনার অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা নিজেরা কথা বলছিলাম। হ্যাঁ, বাংলাদেশ আজকে যে পর্যায়ে এসেছে ব্যবসা বাণিজ্য সবকিছুতে, দেশ যদি স্বাধীন না হতো এটা হয়তো সম্ভব হতো না। কারণ যখন দেশ স্বাধীনের আগে বাংলাদেশের, আপনি বললেন যে সামান্য কিছু মানুষ, 22টি পরিবার ছিল, বা এই 22টি পরিবারের মধ্যে বাঙালি পরিবার ছিল কিনা সম্ভব 1-2 ছাড়া বাঙালি ব্যবসায়ীরা খুব বেশি ছিল না। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছুই তখন পশ্চিম পাকিস্তানের লোকজনে ছিল। তো এই যে আমরা আজকে যারা আছি, বাংলাদেশের যে আজকে যে অর্থনীতি, বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য যেখানে দাঁড়িয়েছে, সেটি আমি মনে করি এটি দেশ স্বাধীনতার ফসল হিসাবে হয়েছে। আমি আজকে এফবিসিসিআই প্রেসিডেন্ট, আমি বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান, আমাদের অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে, আমরা এই জায়গায় এসেছি, এগুলি সব পুরোটাই আমি মনে করি স্বাধীনতার ফসল হিসাবে আমরা পেয়েছি। এই জন্য আমরা স্বাধীনতার যিনি স্থপতি, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে যে ওনার কারণে হয়তো আমরা এটা সম্ভব হয়েছে, তার স্বাধীন হওয়ার কারণে। আপনি জানেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, একটু আগে আমরা বলছিলাম যে হ্যাঁ, আমরা অনেক সমালোচনা আছে, অনেক আলোচনা আছে, বাট প্রাইভেট সেক্টর কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে এন্টারপ্রেনার এবং সাথে সাথে সরকারের দিক নির্দেশনা তো অবশ্যই আছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা ব্যবসা বান্ধব সরকার, এই কারণে গত কয়েক বছর দেখেন গ্রোথ আরো অনেক বেড়ে গেছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের লোকাল বেড়েছে, আমাদের মাথাপিছু আয় বেড়েছে। যখনই মাথাপিছু আয় বাড়বে তখন কিন্তু মানুষের আপনার সমস্ত মানে কনজাম্পশনটা বেড়ে যায়, লোকাল কনজাম্পশন বেড়ে যায়। এক্সপোর্টের যখন আপনি লোকাল কনজাম্পশন হয়, আপনি বড় ফ্যাক্টরি করেন, তখন আপনি মনে করেন যে আমি একটা কমপ্লায়েন্স ভালো ফ্যাক্টরি করলাম, আমি এখন এক্সপোর্টে যেতে পারি। আমাদের ধরেন এক্সপোর্ট গার্মেন্টস নির্ভর হলেও আস্তে আস্তে কিন্তু অনেকগুলি সেক্টর আসতেছে, তাদেরকে এখন আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তারা যাবে। আপনি যে গল্প বলছেন যে আমরা কিভাবে শুরু করেছি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য শুরু করেছি আমরা, তখন কিন্তু চিন্তা করি নাই যে এইভাবে এই পর্যায়ে আসতে পারবো। শুরু করেছি ছোট থেকে, এসএমই থেকে শুরু করেছি। আজকে এখনো এসএমই থেকে বের হয়ে হয়তো কিছু ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি করা হয়েছে। বাংলাদেশের এখনো আমাদের সিংহভাগ কিন্তু ওই এসএমইর মধ্যে রয়ে গেছে। যে এসএমই এবং এসএমইর মধ্যে আমাদের 3টে স্তর, তো একটা ক্ষুদ্র, একদম অতি ক্ষুদ্র এবং মাঝারি। মাঝারিও যদি আমরা ডেফিনেশন বলি 75 কোটি টাকা পর্যন্ত, তার মানে বাংলাদেশের ম্যাক্সিমাম বিজনেস এন্টারপ্রাইজ গুলি কিন্তু মিডিয়াম এন্ড স্মল এর মধ্যেই পড়ে। খুব বেশি মানে ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের হাই, মানে বড় ইন্ডাস্ট্রি এখনো হয় নাই। এখন আস্তে আস্তে
অনেকগুলি সেক্টরে বড় বড় ইনভেস্টমেন্ট আসতেছে। আমি মনে করি যে আজকের যে প্যান্ডামিকের দেখেন, এই যে প্যান্ডামিক সিচুয়েশনে সারা পৃথিবী যখন লন্ডভন্ড হয়ে গেলেন, অনেক শক্তিশালী অর্থনীতিও কিন্তু নষ্ট হয়ে গেছে, ডিগ্রোতে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি জীবন এবং জীবিকাকে যে সমন্বয় করে যে উনি উদ্যোগগুলি নিয়েছেন শুরু থেকে আজ মানে উনি একদম লকডাউন শুরু থেকে কিন্তু প্রোডাকশন এবং এক্সপোর্ট প্রোডাকশনটাকে কিন্তু চালু রেখেছেন এবং সাথে সাথে আপনার জীবিকার জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা মোহাম্মদ করেছেন। জসিমউদ্দিন, আমি আপনাকে আরেকটু অ্যাড করতে চাই। আপনি দায়িত্ব নিয়েছেন তখনই আসলে প্যান্ডেমিক চলছে, তো এই অবস্থায় আপনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের দায়িত্বে আছেন। আপনি এই করোনা কালের মধ্যে কি মহামারীর মধ্যে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন এবং চ্যালেঞ্জ কোনটিকে দেখছেন? না, অ্যাকচুয়ালি আমাদের তো চ্যালেঞ্জ তো সারা, যেহেতু এটি বৈশ্বিক একটা মহামারী, এটা সারা বিশ্বের জন্য একটা চ্যালেঞ্জ। সেই তুলনায় বাংলাদেশ ভালোই ছিল, কারণ বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী জীবন এবং জীবিকাকে সমন্বয় করে যে চলেছেন, উনি স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করেছেন এবং আমাদের মিল কারখানা ফ্যাক্টরি প্রোডাকশনও খোলা রেখেছেন, যার জন্য আমাদের অর্থনীতিটা কিন্তু ভেঙে যায় নাই। অর্থনীতিটা প্লাস প্রথম বছরে আমাদের 5.24% গ্রোথ ছিল, গত বছর 6.1% গ্রোথ আছে। এই যে গ্রোথ থাকা, এই যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যে প্যান্ডামিকের সময় অবশ্যই আমরা তো স্বাভাবিক কাজ তো করতে পারছি না, তো এই অবস্থাতে এখন যেটি হয়েছে আমাদের দ্বিতীয় ধাপে এসেছে। এখন এখানে পৃথিবীতে আপনার এই প্যান্ডামিককে মোকাবিলা করার জন্য আমাদের সামনে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা 70-80% মানুষকে ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসা, আরেকটি হচ্ছে আমাদেরকে গণসচেতনতা করা এবং মানুষকে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করা, মাস্ক পরা, যে সকল বিধিগুলি আছে সেগুলি, স্বাস্থ্য সুরক্ষাগুলি আছে সেগুলি মেনটেন করা। এই দুইটা করতে পারলে কিন্তু আমাদের লকডাউনের প্রয়োজন হয় না। লকডাউন কিন্তু এমন এক জিনিস, লকডাউন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে আমাদের ইকোনমিকে, যার জন্য এফবিসিসিআই আমরা যেহেতু আমাদের টিকাটা একটু বিলম্বিত হয়েছে, এখন সরকার আবার শুরু করেছে, যত স্পিড আপ করা যায়, যত তাড়াতাড়ি এগুলিকে করা যায়। এবং এই লকডাউনের আমরা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এফবিসিসিআই কিন্তু মাস্ক ডিস্ট্রিবিউশন নিয়েছেন, হাতে নিয়েছেন সারা বাংলাদেশের আমাদের চেম্বারগুলি, অ্যাসোসিয়েশনগুলি, আমাদের সবাই মিলে কিন্তু আমরা এই কাজটা করছি। তো এটার একমাত্র কারণ হচ্ছে এটা আমাদের লকডাউন যেন আমাদেরকে না আসতে, মানুষকে যেন আমরা অ্যাওয়ারনেস করতে পারি। তা আমি মনে করি এই যে বন্ধ এখন যে বর্তমানে যে আমাদের 5 তারিখ পর্যন্ত যে লকডাউন হয়েছে এবং সমস্ত মিল কারখানা যেটি বন্ধ করা হয়েছে, তার মধ্যে আমাদের কিছু কিছু সেক্টরকে ছাড় দেওয়া হয়েছে, ফুড ইন্ডাস্ট্রি এবং লেদার ইন্ডাস্ট্রি, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এছাড়া আমাদের এক্সপোর্টার ইন্ডাস্ট্রি গুলি বন্ধ আছে। এই যে এক্সপোর্টার ইন্ডাস্ট্রিতে বন্ধ, এক্সপোর্টার ইন্ডাস্ট্রি তো আমার আপনার জন্য বাংলাদেশের ডিমান্ডের জন্য আমি মাল বানাই না। আপনি জানেন যে আমেরিকা, ইউরোপ আমাদের সবচেয়ে বড় বাজার, তারা কিন্তু টিকা দিয়ে এখন কিন্তু পুরো ওপেন হয়ে গেছে। তাদের ব্যবসাতে আপনার রিকোয়ারমেন্টস বেড়ে গেছে, তাদের শেলফ খালি হয়েছে, কারণ গত এক বছর তারা কিনে নেয় ওইভাবে, যেহেতু প্যান্ডামিক ছিল, ওরা স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে চলে গেছে। এই অবস্থায় তাদের শেলফ খালি, এখন তাদের বুস্ট দরকার। এখন তাছাড়া এখনকার যে টাইমটা, এই টাইমটা জানেন আপনারা যে সামারের আগে দিয়ে এখন তারা অর্ডার প্লেস করে নেক্সট 3-4 মান্থের জন্য, তারপরে তারা 1 মাসের জন্য সামারে চলে যায়। ইউরোপের অনেক দেশ আছে, অনেক কোম্পানি 1 মাসের জন্য বন্ধ করে দেয়, তারা সামার ভ্যাকেশনে চলে যায়। এই যে তারা অর্ডারটা দিবে, এই অর্ডারটা প্লেস করার সময়টা কিন্তু এখন আমাদেরকে, এখন আমরা বন্ধ, আমাদেরকে পাচ্ছে না, আমাদেরকে না পেলে তারা যেটা মনে করবে যে আমি কম দামে 10 সেন্ট 20 সেন্ট কমে পাবো বাংলাদেশ থেকে, আমি যদি গুডসে না পাই তাইলে কি হবে? আমাদের প্রবলেমটা হয়ে গেছে এখন, তারা ওপেন হয়ে গেছে, আমরা লকডাউনে গেছি। এই যে একটা জায়গার, এই জায়গাতে তাদের তারা একটু এখন অর্ডারটা অন্য জায়গায় শিফট হওয়ার একটা সম্ভাবনা আছে। প্লাস যে সকল ফ্যাক্টরিগুলি বন্ধ হয়েছে এবং তাদের যে সকল গুডস শিপমেন্টের অপেক্ষায় আছে সেগুলি নিয়ে প্রবলেম। আমি গত কয়েকদিন আগে আমাদের মাননীয় আমাদের ক্যাবিনেট সচিব মহোদয়কে ফোন দিয়েছিলাম। আমাকে অনেকেই, আমি যেহেতু এফবিসির প্রেসিডেন্ট, আমাকে অনেক সেক্টর থেকে আমাকে ফোন করেন। চিটং ফোর্ট থেকে বলা হচ্ছে আমাদেরকে র মেটেরিয়ালস নেওয়ার জন্য, চিটং ফোর্টে যানজট, এগুলি যদি ক্লিয়ার না হয় তাহলে ফোর্টের জায়গা নাই। আমরা যখন নিয়ে আসবো, আমাদের দেখা যায় অনেক জায়গায় দারোয়ানের বাইরে যদি কাউকে পাই, ওখানে তাকে আপনার জরিমানা করে দিচ্ছে। আমি ওনাকে বললাম যে ভাই, আমি তো লোডিং আনলোডিং করার লোক তো আনতে পারতেছি না, কারণ আপনার পুলিশ যাচ্ছে, বিভিন্ন সংস্থা যাচ্ছে, যে তারা এই কাজটা করছেন। বললো যে আমি ঠিক আছে বলে দিচ্ছি। পরবর্তীতে হয়তো উনি, অর্থাৎ আপনার বক্তব্য থেকে এখন বোঝা যাচ্ছে যে লকডাউনটা এখন শিথিল করার দাবি করছেন আপনি। একত্রে রাখতে হবে।
এখন জীবন জীবিকাকে একত্র রাখতে হলে আমাদের যে সকল প্রায়োরিটি ফিক্স করা দরকার, কোনটাকে ছাড় দেওয়া দরকার, আমি মনে করি প্রোডাকশনটাকে, কারণ আপনি দেখেন গত 1.5 বছর বা 1 বছর যদি আমরা দেখি, আমাদের ইন্ডাস্ট্রিগুলি থেকে আল্লাহর রহমতে গার্মেন্টস বলেন অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এই রোগটা ইন্ডাস্ট্রিতে ছড়ায় নাই। তো সেটা কারণ এই ইন্ডাস্ট্রিগুলিতে এক জায়গায় তারা কম্পাইল থাকে এবং তারা বেটার অবস্থা থাকে এবং তাদের বাসা বাড়ির ইন্ডাস্ট্রিতে যখন কাজ করে তারা বেটার অবস্থা থাকে এবং ইন্ডাস্ট্রিগুলিতে সুরক্ষার ব্যবস্থা থাকে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই যেখানে, যে যদি সরকার আমরা অনুরোধ করবো অবশ্যই খুলে দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আমাদের যারা আমরা ব্যবসায়ী, আমাদের সংগঠনগুলি, ব্যবসায়ী সংগঠন, আমাদের সরকারি সংস্থা, সবাই যেন প্রটোকলটা মেনটেন হচ্ছে কিনা, দরকার হলে বেশি বেশি করে আমরা ইন্সপেকশনটা করব, যে সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা মেনে উৎপাদন কার্য চালিয়ে যাবার কথা আপনি বলছেন। কিছু প্রায়োরিটি বেসিসে কিছু কলকারখানা খুলে দেবার এবং লকডাউন শিথিল করার কথা বলছেন। আমি এবারে ডিসিসিআর প্রেসিডেন্টের কাছে আসতে চাই, রিজওয়ান রহমানের কাছে। রিজওয়ান রহমান, আজকের আমাদের যে বাংলাদেশের অগ্রগতি এবং ব্যবসা বাণিজ্য, এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনার বিষয়। আপনার কাছে শুনতে চাই যে এই যে বাংলাদেশের এত অগ্রগতি, এর পেছনে আসলে বেসরকারি উদ্যোগ রয়েছে, এবং আপনার কাছে শুনতে চাই যে আপনি কি বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা নাকি প্রথম প্রজন্মের উদ্যোক্তা, এবং কিভাবে শুরু করেছিলেন? আমি বাংলাদেশের প্রথম প্রজন্ম অ্যাকচুয়ালি, বিকজ মানে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্ম আমরা। এর আগে যারা আমার বাপ চাচারা ছিলেন, আমার দাদারা ছিলেন, ওনারা তো আরেক দেশের। তো আপনি যদি ওইভাবে প্রশ্ন করেন আমাকে, আমি বাংলাদেশের প্রথম সারির প্রথম প্রজন্ম। আমি যে কোম্পানিটার ব্যবস্থাপনা পরিচালক, ওই কোম্পানিটার নাম ছিল ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। ইস্টার্ন ট্রেডিং কোম্পানি বলতে ইস্ট পাকিস্তানে স্থাপিত 1962 সনে। তো এখন সেটা হয়ে গেছে ইটিবিএল, ইস্টার্ন ট্রেডিং বাংলাদেশ লিমিটেড। স্বাধীনতার পরে 1972 সনে এটাকে রেজিস্টার চেঞ্জ করা হয়, কিন্তু আমাদের কাছে এখনো সেই পূর্ব পাকিস্তানের যে আমাদের রেজিস্ট্রেশনটা আছে সেটার কপি এখনো আমাদের কাছে আছে। তো আপনাকে বলার জন্য যে আমরা স্বাধীন বাংলাদেশের অগ্রগতিটা দেখেছি বেশ পরে। আমি ব্যবসায় এসেছি, যোগ দিয়েছি 2005-এ। 2005-এ যখন আমি দেশে আসি শেষের দিকে, খুব একটা ভয়াবহ অবস্থা, আপনারা জানেন। তখন এই যে 111 সরকার যেটা, তখন খুব অস্থিরের মধ্যে আমরা কিন্তু খুব বিশ্রী একটা পরিস্থিতিতে এসে বাংলাদেশে ব্যবসা শুরু করি। এর আগে আমি বিদেশে ছিলাম। সো আমি যখন দেশে আসি তখন এ হলো একটা অবস্থা, আর গ্লোবাল একটা রিসেশন চলছিল, আপনারা সবাই জানেন সেটা। এবং সেখানে কিন্তু আমাদের রপ্তানি খাত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন থেকে আমি কিন্তু খুব একটা বৃষ্টির সময়, মানে ইকোনমিক্যালি একটা যুদ্ধের সময় কিন্তু আমি ব্যবসা শুরু করি। বাট আপনাকে এতটুকুন বলতে পারি, গত 50 বছরের আগে যদি আমরা আরো 73 বছর আগে চলে যাই, বিকজ ঢাকা চেম্বারের ইতিহাস হলো প্রায় 63 ইয়ার্স। 1958-এ প্রতিষ্ঠিত, যখন ইউনাইটেড চেম্বার অ্যান্ড ঢাকা মুসলিম চেম্বার মার্জ করে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি হলো, তখন থেকে 63 বছর আগের কথা যদি আপনাকে বলি, যখন তারা ব্রিটিশ এম্পায়ারের অধীনে ছিল। এরপরে আরো 23 বছর আমরা আমাদের পূর্ব অভিভাবকদের অধীনে ছিলাম। এরপরে যে 50 বছর পরে যখন আমরা কম্পারেটিভ স্টেটমেন্টটা দেখি, আমরা প্রথম প্রজন্মের যারা বাংলাদেশি, যারা আমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা দেখি যে আমাদের গড় আয়ু, আমাদের মাথাপিছু আয়, আমাদের ফরেন রিজার্ভ, আমাদের প্রাথমিক শিক্ষা, সবগুলোই কিন্তু আমাদের সেই পূর্ব অভিভাবকদের থেকে বেশি। সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি। এটা কিন্তু আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি, আমরা যারা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু অটোমেটিক্যালি রেজাল্ট দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ফলটা কি ছিল, স্বাধীনতাটা প্রথমে কেন ছিল। আমরা যেটা শুনেছি বা পড়েছি বা শিখেছি, স্বাধীনতা ছিল প্রথমে একটা অর্থনৈতিক মুক্তির আন্দোলন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে। সেখানে যেহেতু মুক্তির আন্দোলন হয় নাই, তখন স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, এবং এটা কিন্তু পুরোপুরি ছিল ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অফ দিস রিজন। এবং এই রিজনটা সবসময় আমরা শুনেছি রেজিলিয়েন্ট ছিল, এবং ইভেন্চুয়ালি এই রেজিলিয়েন্সের কারণে আজকে বাংলাদেশ। রিজওয়ান রহমান, শুনবো আপনার বাকি গল্প বিরতির পরে। সময় হয়েছে বিরতি নেবার। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে ফিরবো, বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ইভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিষয়ে। আমরা বিরতির আগে ছিলাম ডিসিসিআর সভাপতি রিজওয়ান রহমানের কাছে। রিজওয়ান রহমান, আপনার গল্পটি শুনছিলাম। এই মুহূর্তে ঢাকা চেম্বার থেকে আপনার একটু চ্যালেঞ্জগুলো একটু বলবেন ব্যবসা বাণিজ্যের। আমি যেটা গত বিরতির আগে বলছিলাম, যে আমরা যে এই যে 50 বছরে যে পেরিয়ে এসেছি, এবং এরপরে যে আমাদের যে ইকোনমিক রেজিলিয়েন্স, এটা
বিশ্বের মানচিত্রে এই সুবর্ণ জয়ন্তীতে প্রমাণিত হয়েছে। কিভাবে আমি আপনাকে বলি, আমাদের নেইবারিং প্রতিবেশী যতগুলো দেশ আছে, প্রত্যেকটি দেশ, আপনি একটা দেশও আমাদের এক্সাম্পল দেখাতে পারবেন না যাদের ইকোনমিক গ্রোথ রেটটা পজিটিভ ছিল, প্রত্যেকের নেগেটিভ ছিল আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে। একমাত্র শুধু বাংলাদেশ 5.24% আমাদের ইকোনমিক গ্রোথ ছিল, এবং এই বছর আমরা 6%-এর বেশি অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যাজ ওয়েল অ্যাজ দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবং আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ আগামী অর্থ বছরে আমরা 7.1% অ্যাচিভ করব, এবং এটা কিন্তু সম্ভব। এই যে ধারাবাহিকতা, অর্থনৈতিক ধারাবাহিকতা, এটার জন্য। এখন আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, বর্তমানে আমাদের ঢাকার বাজারের কি অবস্থা, আমি একটু প্রথমে স্থানীয় বাজার নিয়ে বলি। আমরা বিরতির আগেই অফলাইন আলোচনা করছিলাম যে স্থানীয় বাজারের চাহিদা, বিজনেস কনফিডেন্স আমি পরে আসবো, আগে বলবো চাহিদা। গত 1 বছর থেকে 1.5 বছর ধরে মানুষ দৈনন্দিন জীবন ভরণ পোষণ করছিলেন সঞ্চয় ভেঙে, কিন্তু এই 1-1.5 বছরে কিন্তু আমাদের সঞ্চয় শেষ। এখন আমি দৈনন্দিন ভরণ পোষণ কিভাবে করব? 1 বছর 1.5 বছর পরে কিন্তু আমরা সেই আবার আজকে লকডাউন, মানে কঠোর একটা লকডাউনে আছি। এবং আমরা গত 1 বছরে দেখেছি যে জীবিকার পিছনে সরকার বেশ কঠোর নজর দিয়েছিলেন, যার কারণে আমাদের রেজিলিয়েন্স হয়ে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এখন যেহেতু শনাক্তের হার সীমার বাইরে ছাড়িয়ে যাচ্ছে, এই জন্য জীবনের দিকে একটু বেশি ওজন পড়ছে। দাঁড়িপাল্লার মাঝখানের পয়েন্টটা খুঁজে বের করা কিন্তু খুবই কষ্টকর। সো আমার সাজেশন হচ্ছে টু ফাইন্ড দ্য রাইট পয়েন্ট, আপনাকে একমাত্র ভ্যাকসিনেশন রোল আউট। বাট ইতিমধ্যে আমাদের একটু ডিলে হয়ে গেছে, বাট এই পর্যায়ে আমি সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই যে ফুল ভ্যাকসিনেশন রোল আউট প্ল্যান শুরু করে দিয়েছে। 18 বছরের বয়স সীমা নামিয়ে দিয়েছে, যার কারণে এখন আমাদের ইয়াঙ্গার জেনারেশনরা সবাই ভ্যাকসিন পাবে এবং ইভেন্চুয়ালি ইকোনমি খুলে দিবে। বাট ইকোনমি খুলে দিলেও চাহিদা বাড়ানোর জন্য আপনাকে বিজনেস কনফিডেন্স বাড়ানোর জন্য স্থানীয় শিল্পায়নকে ব্যবসা বান্ধব পরিবেশে এনে শক্তিশালী করতে হবে। স্থানীয় শিল্পায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের পরিবেশকে উন্নয়ন করতে হবে। আমরা অনেকক্ষণ ধরে বিজিএম এর অভিজ্ঞতা শুনছি না। বাংলাদেশের প্রধানতম রপ্তানি আয়ের যে খাতটি, সেটি হচ্ছে তৈরি পোশাক খাত। বিজিএম এর প্রথম সহসভাপতি নজরুল ইসলাম, আপনি আছেন। বাংলাদেশের যেই অর্থনৈতিক রপ্তানি আয়, তার 82% আসে তৈরি পোশাক খাত থেকে। বিরতির আগে এফবিসিসির প্রেসিডেন্ট বলছিলেন যে যখন ইউরোপ, আমেরিকা এবং অন্য বাজারগুলো যখন তারা খুলে দিচ্ছে, সেই সময় আমরা লকডাউনে গেছি, এটি একটি চ্যালেঞ্জ। আর আপনি তৈরি পোশাক খাতের জায়গা থেকে আপনি কি মনে করছেন চ্যালেঞ্জটি কি? আসলে গত বছরে তো জীবিকাকে প্রাধান্য দিয়ে কলকারখানা খোলা ছিল, যে কারণে যার একটি সুফল পাওয়া গেছে, বাট এখন আমাদের সংক্রমণ বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন? ধন্যবাদ। চ্যানেল নিউজ 24 আজকের 6তম জন্মবার্ষিকী, আপনাদেরকে মুবারকবাদ জানাই। সেই সাথে আজকের এই যে চ্যালেঞ্জের কথা বলছেন, সত্যিকারের অর্থে আমাদের এফবিসিআর প্রেসিডেন্ট বলেছেন, পৃথিবী যেখানে আস্তে আস্তে এই করোনার প্রাদুর্ভাবকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আস্তে আস্তে ওপেনের দিকে যাচ্ছে, আমরাই এখন আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছি। আসলে এটা একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। একদিকে জীবনের যেই রিস্কে চলে গেছে, যেভাবে সংক্রমণ বেড়ে যাচ্ছে, সেই অন্যদিকে আমাদের এই সংক্রমণকে কন্ট্রোল করার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন লকডাউনের মাধ্যমে, এটাকে কিভাবে একটা সহনীয় পর্যায়ে আনা যায়, সেজন্য হয়তো লকডাউনের বিকল্প চিন্তা করতে পারছেন না এই মুহূর্তে। সেই সাথে আমাদের যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে এই মুহূর্তে, আমরা যে এই যে বিশ্বের মধ্যে আমাদের যে বাজারগুলি আছে, ইউরোপ এন্ড আমেরিকা, কানাডা, এরা যেহেতু ভ্যাকসিনেশনের দিকে চলে গেছে আস্তে আস্তে, তারা এটাকে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা যে মাত্র ওই তাদের ওপেন হয়ে যাচ্ছে, আমাদের একটা ডিমান্ড বাড়ছে, সেই মুহূর্তে আমাদের একটা লকডাউন শুরু হয়ে গেছে। এই লকডাউনের মধ্যে প্রোডাকশন খাত যদি ওপেন করা না হয়, তাহলে আমরা যে ডিমান্ডগুলি আসছে সেই ডিমান্ডকে আমরা ফুলফিল করতে পারবো না। বর্তমান প্রেক্ষাপটে আমরা যে উইন্টার এবং আমাদের যে ওরা একটা সিজনাল যে অর্ডারগুলি আসছে, এখন যে আমরা প্রোডাকশনে আছি, সেই প্রোডাকশনগুলি যদি আমরা সঠিক সময়ে শিপমেন্ট করতে না পারি, তাহলে আমাদের যেই আতঙ্কিত আমরা ব্যবসায়ী সমাজ, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা, বিভিন্ন বায়ার আমাদেরকে ইতিমধ্যে নক করা শুরু করেছে। যদি লকডাউন দীর্ঘায়িত হয়, এভাবে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছিয়ে পড়ি আমরা, তাহলে আমাদের যে ডিলে শিপমেন্ট হবে, সেই জন্য কোনো বায়ার ইতিমধ্যে ডিসকাউন্টের জন্য প্রস্তাবনা দিয়েছে, কোনো বায়ার ইয়ার শিপমেন্ট চাচ্ছে, আবার কোনো বায়ার
কোয়ান্টিটি রিডিউস করে এটা ক্যান্সেলেশনের দিকে চলে যাচ্ছে। টোটাল জিনিসটা চিন্তা করলে ব্যবসায়িক সমাজের জন্য অত্যন্ত খারাপ অবস্থার দিকে যাচ্ছি আমরা। এবং সেই সাথে অন্যদিকে আমাদের যেহেতু সবকিছু বন্ধ, আমাদের যে র মেটেরিয়ালস গুলি আসছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, সেগুলি আবার পোর্টের ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, কারণ আমরা শত চেষ্টা করা সত্ত্বেও আমরা কিন্তু মালামালগুলি ক্লিয়ার থেকে সঠিক সময়ে মানে পোর্ট থেকে সঠিক সময়ে ক্লিয়ার করতে পারছি না। কারণ কি, আমরা যদি যে ক্ষুদ্র পরিষদে খোলা শুরু করেছি মালগুলি আনার জন্য, এবং যে মালগুলি হাফ ডান আছে সে মালগুলি আমরা প্রসেসিংটা কমপ্লিট করে মালগুলি হ্যান্ড ওভার করার জন্য প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি, বিভিন্নভাবে হ্যারাসমেন্টের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন আইন প্রয়োগ সংস্থাকারী সংস্থাগুলি আসছেন এবং আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করছে বা কাউকে ধরে নিয়ে যাচ্ছে, পানিশমেন্ট দিচ্ছে। এই মুহূর্তে একটা বিশাল এক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছি। একদিকে সংক্রমণ বেড়ে যাচ্ছে, সেই জন্য দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আমরা সত্যি আতঙ্কিত। অন্যদিকে অর্থনৈতিকভাবে আমরা ভঙ্গুরের পর্যায়ে চলে যাচ্ছি, আমরা রীতিমতো ভয়ে আতঙ্কিত অবস্থায় আছি। এইভাবে যদি চলে আমাদেরকে রুগ্ন শিল্পে পরিণত হবে। সামনের বেতনগুলি কিভাবে দিবে, যদি বেতন দিতে না পারে তাহলে সরকার আমাদেরকে কি সহযোগিতা করবে, সেটা একটা বিবেচনার বিষয়। আমাদেরকে এখন সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী গতবারও যেভাবে এগিয়ে আসছেন প্রোডাকশন খাতকে চালু রাখার জন্য, এভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে না তাকায় তাহলে কিন্তু বিশাল এক জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী বিপদের সম্মুখীন হবে। সেই সাথে বর্তমানে অর্থনীতির একটা খারাপ দিক তৈরি হবে। সেই সাথে আরেকটা জিনিস বলবো, এই করোনার প্রাদুর্ভাবের কারণেও আমরা এই ইন্ডাস্ট্রি যখন চালু রেখেছি, আমরা বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রিটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় বিদায় আমাদের যে সংক্রমণ হার আপনি দেখবেন আমরা বিলো 4%-এর নিচে, অলওয়েজ 4%, 4.4% নিচে থাকি। এবং সেই জন্য এই যে এইবার যেহেতু লকডাউন আছে, দেখেন আপনি আমরা প্রায় 40 লক্ষ শ্রম জনগোষ্ঠী যার যার বাড়িতে অবস্থান করছে, এরপরেও কিন্তু আমাদের সংক্রমণ হার কিন্তু থেমে নাই, দিন দিন সংক্রমণ হার বেড়ে যাচ্ছে। তাহলে কি হতে যাচ্ছে আসলে কেউ বলতে পারছে না। এই মুহূর্তে কি আপনারা কলকারখানা, মানে তৈরি পোশাক খাতের কলকারখানা বা প্রায়োরিটি বেসিসে কলকারখানা খুলে দেওয়ার দাবি করছেন? আমরা মনে করি জীবন, কিন্তু ঈদের পরে তো এমনিও একটি ছুটি থাকে, ঈদের পরে তো কলকারখানা ছুটি থাকে, ব্যবস্থা করে রাখতে হবে। আচ্ছা, আমি এবারে আবার এফবিসিসিআইয়ের সভাপতি জসিমউদ্দিনের কাছে ফিরতে চাই। আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হবার প্রক্রিয়া রয়েছে, এটি যেমন আমাদের একদিকে সম্ভাবনার, অন্যদিকে চ্যালেঞ্জও আছে কতগুলো। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে কিনা এবং কি কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, চ্যালেঞ্জগুলো কি সেই উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হবার পরে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিগুলো কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এলডিসি থেকে যে এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে আমাদের 2026 সালের জায়গা হওয়ার কথা, এবং এটিকে হয়তো আমরা এই গ্রাজুয়েশন করে আমাদের, আমি মনে করি এটা একটা এলডিসি গ্রাজুয়েশন হবে বাংলাদেশ, এটা একটা চ্যালেঞ্জ, এন্ড আমি এটাকে অপরচুনিটিও মনে করি। কারণ অনেকগুলি সুযোগ সুবিধা যেটি আমরা পাচ্ছি সেটি হয়তো থাকবে না, এবং সেই জায়গায় আমাদেরকে অপরচুনিটি একটা তৈরি করছেন। আমি মনে করি আমাদের যে এক্সপোর্ট গুলি আছে ধরেন আমাদের, প্লাস আমাদের যে সকল এলডিসি হিসেবে যে সকল বেনিফিট গুলি আমরা পাচ্ছিলাম সেগুলি হয়তো থাকবেন না। ইন দি মিন টাইম আমাদের যেটি প্রয়োজন, সরকার অলরেডি কাজ করছেন। আমি মনে করি বিসিসিআই, সরকার, আমাদের ঢাকা চেম্বার সহ মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে অনেকগুলি কমিটি করা হয়েছে, সেখানে প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা হয়েছে, সেখানে আমাদেরকে কাজ করা হচ্ছে। সাথে সাথে আমরা এই যে প্যান্ডেমিকটা যে আসলেন, কারণ এখানে অনেকগুলি লক্ষ্য কিন্তু আমাদের সামনে আছে। দেখেন আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, আমরা 2031 সালে উন্নত মধ্যম আয়ের দেশ হব, আমরা 2041 সালে আমরা উন্নত দেশ হব, এসডিজি আছে আপনার আমাদের 2030 সালে। এই যে লক্ষ্যগুলি, এই লক্ষ্যগুলি নিয়ে কিন্তু সরকার কাজ করছেন এবং প্রাইভেট সেক্টর কাজ করছেন। এখানে আমি সবসময় বলি যেটি, সেটি হচ্ছে যে আমরা সরকার যে সকল পলিসিগুলি করছেন এগুলি ইমপ্লিমেন্টেশন, যেহেতু ব্যবসা বাণিজ্যগুলি ইমপ্লিমেন্টেশন করে প্রাইভেট সেক্টর, সেগুলি ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব যেহেতু প্রাইভেট সেক্টর, পলিসিগুলির মধ্যে আমরা আছি কিনা,
আমাদের সাথে সাথে নিয়ে পলিসিগুলি করা হচ্ছে। পলিসিগুলো আপনাদের সাথে নিয়ে করবার কথা বলছেন। আমাদেরকে আরেকটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে বাকি বক্তব্য শুনবো। একটি বিরতিতে যেতে হচ্ছে। ইভ্যালি বিসংলাপে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, বিরতির পরে ফিরবো, বাকি আলোচনায় সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইভ্যালি সংলাপে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিষয়ে। আমরা বিরতির আগে কথা শুনছিলাম, এফবিসিসির সভাপতির বক্তব্য শুনছিলাম। আপনার কাছে আরেকটু প্রশ্ন যোগ করতে চাই যে আমাদের এই যে অর্থনৈতিক অগ্রগতি, তার পেছনে ব্যবসায়ী সমাজের বিরাট একটি ভূমিকা রয়েছে, কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত কাজেই রয়েছে। তো এই যে অতিমারি কোভিড করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, এই অবস্থা ব্যবসা সমাজ কি ধরনের ভূমিকা রাখছে, কি ধরনের উদ্যোগ নিয়েছে? আমরা প্রায়ই দেখি যে এফবিসিসির নানা উদ্যোগ আমরা সংবাদে দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে এই প্যান্ডামিকটা মানে আমাকে কন্ট্রোল করার জন্য দুটি পথ আছে। একটি হচ্ছে ভ্যাকসিনেশন দিয়ে যাওয়া, আরেকটি হচ্ছে মাস্ক পরা এবং হাত ধোয়া এবং প্রটোকলগুলি মেনটেন করা। এইটার জন্য যেগুলি আমাদের হচ্ছে না, অনেকেই দেখা যায় পুলিশ পিছন দিয়ে বাড়ি দেওয়ার পরে সে মাস্কটা তার মুখের মধ্যে দিচ্ছে। এইটা এখন পুলিশে বাড়ি দিয়ে তো আপনার মাস্ক দিলে তো আপনাকে বাঁচাইতে পারবে না কেউ, ঠিক না? এই জন্য মানে আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দরকার। আমি মনে করি এফবিসি এই কাজটা শুরু করেছেন, আমাকে ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার সহ সারা বাংলাদেশ সব চেম্বার আমাদেরকে সাহায্য করছেন। তো আমি মনে করি আমাদের বিজনেস কমিউনিটির সবাই এখানে এগিয়ে আসা দরকার। সাথে সাথে যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে আমাদের পলিটিশিয়ানদেরকে এগিয়ে আসা দরকার। কারণ আপনি যদি এখন এবার দেখেন, আমাদের এবার মানে এই প্যান্ডামিকটা ছড়াই গেছে গ্রামে, আগে কিন্তু গ্রামে ছিল না। যেহেতু গ্রামে চলে গেছে, এখন এই যে পুলিশ বলেন, আর্মি বলেন, এনারা তো গ্রামে যেতে পারছেন না। ওনারা কি গ্রামে যে এই বিলিকট করতে পারবেন নাকি? তাইলে আমাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার প্লাস আমাদের এই যে মানে আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দরা যারা আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে একটু অ্যাক্টিভ হওয়া দরকার। তারা এই জায়গাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামে শরীর হওয়া দরকার, মানুষকে উদ্বুদ্ধ করা দরকার। তাইলে কিন্তু আমরা লকডাউনের মতো যে এত বড় একটা খারাপ জিনিস, যেটা অর্থনীতির জন্য খারাপ, বলছি অর্থনীতির জন্য খারাপ জিনিস, এই যে অর্থনীতির জন্য যে একটা মানে ক্ষতিকারক জিনিস, সেখান থেকে আমরা হয়তো পরিত্রাণ পেতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখেন আজকে আমাদের যে লকডাউনের ভিতরে অনেক সময় অতি উৎসাহী আমাদের কিছু লোকজন আছে। আপনার দেখা যাচ্ছে আপনার আজকে আমি সকালবেলা হাঁটতেছি, একজন চশমার দোকান, উনি আমাকে বলছেন যে ভাই আমাদের দোকান খুলতে পারে। তাই যে ভাই চশমা তো এগুলি তো সব মানে এটি তো জরুরি প্রয়োজনীয় জিনিস, তাহলে আপনি পাচ্ছেন না কেন? আমাকে বলতেছে দেখেন পুলিশ এসে বলতেছে না তুমি চশমা, আরে চশমার দোকান তো ফ্যাশনের জন্য চশমার দোকান না, ফ্যাশন হইলো কিন্তু সূর্যের আলো থেকে তাকে প্রোটেকশন করার জন্য, চোখকে প্রোটেকশন করার জন্য। কিন্তু ওখানে তো তার প্রয়োজনীয় প্রেসক্রিপ মানুষের এই যে মানে আয়ের যে প্রয়োজনীয়, এটা তো ওষুধের মতোই। কিন্তু এখন এগুলি আমাদেরকে আসলে মানে এই যে বন্ধ করে দেওয়ার সময় সমস্যা বন্ধ করার যে জায়গাটুকু, ওই জায়গাটুকু ক্লিয়ার করে দেওয়া উচিত। মানে কোনটা অর্থাৎ প্রায়োরিটি বেসিসে হচ্ছে কিছু জায়গা খোলা রাখার কথা বলছেন, এবং ব্যবসায়ীরা দেখেন আমরা যত কথাই বলি, আমরা কারো তো দোষের কোনো ব্যাপার নাই। কেন এই যে নজরুল সাহেব যেটি বললেন যে তার বেতন কিভাবে সে দিবে মাসের শেষ হইলে, আমি ব্যবসায়ী সাহেব আমারও একই চিন্তা, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট সাহেবেরও একই চিন্তা যে মাস শেষে তো আমাদেরকে দিতে হবে। এদেরকে তো এখন এদের এই যে ছুটিটা, এক্সট্রা ছুটিটা কিভাবে যাবে, এদের কি পে হবে, উইদাউট পে হবে, কোথেকে দিবে, পেমেন্ট করতে পারবে? আমি শিপমেন্ট করলে আমার টাকা আসবে, আমি প্রোডাকশন করে আমি বাজারজাত করলে আমাদের টাকাটা আসবে। আদারওয়াইজ আমাদেরকে প্রণোদনার জন্য সরকার দিতে হবে, যেটা সারা পৃথিবীতে যেটা করেছে। এখন আমরা তো সরকারের কাছে সব প্রণোদনার কথা বলতে পারি না। আমরা সরকারের যে অবস্থানটা অত বুঝি, আমাদের সরকার তার আমেরিকার মতো সরকার না বা ইউরোপের মতো সরকার না, তারপরও সরকার কিন্তু চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের এমন কিছু পথে যাওয়া দরকার, যেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবসময় ধন্যবাদ জানাই। উনি অলওয়েজ কিন্তু জীবন জীবিকাকে সমন্বয় করে করেছেন। এবারে যে লকডাউন বলেছেন, যাই করেছেন, আমাদের একটা কমিটি আছে, কমিটির মধ্যে আমিও এফবিসিও মেম্বার, ঢাকা চেম্বার মেম্বার এবং বিজিএমইও মেম্বার। কিন্তু এই কমিটি, এবারের কমিটিতে যত মিটিং হচ্ছে আমরা কিন্তু নাই, আমাদেরকে কিন্তু ওই কমিটিতে ডাকা হচ্ছে না। তো এখন আমরা নাই কেন? আমরা তো আমাদের কথা আমরা বলতে পারি, আপনি রাখলে না রাখলে নাই, তো আমাদের কথা তো শোনা উচিত। তো সেইটা আমি মনে করি যে এই যে কারণ আমরা তো ব্যবসা বাণিজ্য করি, আমরা রেভিনিউর আমাদের টোটাল আপনার ইকোনমির একটা বড় অংশ, তো বড় মানে 80% উপরে কিন্তু আমরা কন্ট্রিবিউট করি, মানে আমাদের প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউট করে। তো ওনাদের কথাও শোনা দরকার।
অবশ্যই জীবন এবং জীবিকাকে সমন্বয় করে আমাদের জীবন করতে হবে। জীবিকাকে সমন্বয় করে উৎপাদন কার্যক্রমকে এগিয়ে নেবার কথা বলছেন এবং প্রায়োরিটি বেসিসে খুলে দেবারও কথা বলছেন, ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্য সুরক্ষার জায়গাগুলোকে নিশ্চিত করে উৎপাদন কার্যক্রমকে চালিয়ে নেবার কথা বলছেন, জীবিকাকে নিশ্চিত করার কথা বলছেন। আমি এবারে নজরুল ইসলামের কাছে আবারও ফিরতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি অনেক চ্যালেঞ্জের কথা বলছিলেন তৈরি পোশাক খাতের। সেই ক্ষেত্রে আমাদের তৈরি পোশাক খাতের কিন্তু প্রতিযোগী দেশও আছে, ভিয়েতনাম থেকে শুরু করে আরও প্রতিযোগী দেশ আছে যারা তৈরি পোশাক রপ্তানি করে থাকে। সেই তৈরি পোশাক খাত তাদের কি অবস্থা? আমাদের যেমন লকডাউন আছে, কিন্তু তারা তো আমাদের যদি অর্ডারগুলো সেখানে শিফট হয়ে যায়, ফেরত পেতে সমস্যা, তারা কি অবস্থায় আছে? তারা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের যে প্রতিযোগী দেশগুলি আছে আমাদের, তারা কিন্তু লকডাউনের মধ্যে নাই। তারা এই এই করোনার ভাইরাসকে চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা কাজ করে যাচ্ছে, যে কারণে তাদের গ্রোথটা আমাদের থেকে বেশি। অবশ্যই এখন বর্তমানে আমরা যেটা এফবিসির প্রেসিডেন্ট মহোদয় বলেছেন অলরেডি, আমরা আসলে এমন এক কঠিন এক পর্যায়ে পড়ে গেছি যখন দেশের অর্থনীতিতে 85% পার্টিসিপেন্টরা যদি কোনো দেশের একটা লকডাউন কিভাবে হবে, কাকে কাকে রেখে কোন কোন পর্যায়ে লকডাউন হলে জীবন এবং জীবিকার সমন্বয় করা হবে, সেখানে যেহেতু আমাদের প্রতিনিধিদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না, ইভেন তো আমাদের প্রতিনিধিরা কিন্তু ওখানকার একটা মেম্বার, কিন্তু তাদেরকে না ডেকে যেভাবে লকডাউনের যে পরিকল্পনা করা হয়েছে, আমি মনে করি এই লকডাউন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ এই জন্য আমরা যে গত 1.5 বছর 2020 সালের এপ্রিলে আমাদের লকডাউন ছিল, 2000 মে থেকে আমাদেরকে খুলে দেওয়া হয়েছে। আমরা প্রমাণ করতে পেরেছি আল্লাহর রহমতে আমরা সুশৃঙ্খল ভাবে শ্রমজীবী মানুষকে, 40 লক্ষ শ্রমজীবী মানুষকে আমরা সুশৃঙ্খলার মাধ্যমে প্রোডাকশন খাত পরিচালনা করে আমরা প্রমাণ করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা কখনো এই ভাইরাস, তারা কখনোই সংক্রমণ ছড়ায় না এবং এই লকডাউনের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ব্যবসায়ী প্রতিনিধিদেরকেও রাখার কথা বলছেন আপনি। এর মধ্যে যদি এইবার যে লকডাউনটা করা হয়েছে, তাহলে এই লকডাউনের তো সংক্রমণ আরো রোধ করার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমরা কারখানা চালু করি নাই, কিন্তু আমাদের সংক্রমণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণ বেড়েই যাচ্ছে। তো টেকনিক্যাল টিমগুলি আছে তাদের বোঝা উচিত আসলে কোন জায়গা থেকে সংক্রমণ বেড়ে যাচ্ছে, কোন জিনিসটাকে কন্ট্রোল করলে সংক্রমণ কন্ট্রোল করা যাবে। সেজন্য আমরা মনে করি সেদিকে অ্যাড্রেস করার কথা বলছেন, কলকারখানা জীবন জীবিকাকে সমন্বয় করার কথা বলছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু আমি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির কাছে ফিরতে চাই। আমাদের যে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেবার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের যে কথাগুলো, সেসব ব্যাপারে সরকারকে বেশ মনোযোগী দেখা যাচ্ছে। ইজ অফ ডুইং বিজনেসে এখনো পর্যন্ত অনেকটাই পিছিয়ে আছে। সেক্ষেত্রে আসলে কি করণীয়, কোন কোন জায়গাগুলোতে আসলে বেশি মনোযোগ দেওয়া দরকার? ইন্টারমিনিস্ট্রিয়াল কোলাবোরেশন, এক কথা শেষ করে দিলাম আপনার জবাব। আপনি যত ইজ অফ ডুইং বিজনেসের জন্য কাজ করেন, আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়রা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করে, ইজ অফ ডুইং বিজনেস কোনো দিকে যাবে না। আপনাকে এতটুকুন বলতে পারি যে বর্তমান সরকারের 2018 সনে যখন ওই যে আমাদের বেসরকারি শিল্প উপদেষ্টা এবং বিনিয়োগ উপদেষ্টা উনি দায়িত্ব নিলেন এই বিডার উপরে, তার এরপরে কিন্তু আমাদের 8 ধাপ বেড়েছে। 8 ধাপ বেড়েছে। যদিও ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগতভাবে আমি এই ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিং এ খুব একটা আমি একমত না, বিকজ আমাদের ইজ অফ ডুইং র্যাঙ্কিং অনুযায়ী দেখা যায় যে আফগানিস্তান এবং ইরাক আমাদের থেকে অনেক ভালো অবস্থায় আছেন। তাহলে আমরা তো এটাই বলতে পারি যে আমাদের মনে হয় আফগানিস্তান বা ইরাকে যে বিনিয়োগ করাটা আর একটু সেফার হবে, যেহেতু ওনাদের র্যাঙ্কিংটা আমাদের থেকে ভালো। বাট এখানে 3 জন ব্যবসা বাণিজ্যের নেতৃবৃন্দ আছেন, ওনারা কোনোদিন এই ব্যাপারে সহমত হবেন না। সো এই ব্যাপারে যদি আপনি চান, যেটা আমি ইতিমধ্যে শুনলাম যে এক মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে একটা জবাব চেয়েছে আমাদের বিডা, সেটার জবাব এসেছে যে উই উইল রেসপন্ড 1 বছর পরে। এই ধরনের ব্যাপারটা কেন থাকে? বিডা ইজ আন্ডার দি প্রাইম মিনিস্টার্স অফিস, ইট ইজ দি অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার। এটা কিন্তু প্রাইম মিনিস্টার অফিসেরই একটা অংশ, এটাকে আমাদের ওই চোখে দেখতে হবে। এবং আমাদেরকে ইন্টার মিনিস্ট্রিয়াল কোলাবোরেশন গুলো ওয়ান স্টপ সার্ভিস, বেজার ওয়ান স্টপ সার্ভিস, বিডার ওয়ান স্টপ সার্ভিস, এমবিআর এর সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম, এতগুলো ওয়ান স্টপ সার্ভিস হলে তো আপনার 3, 4, 5 স্টপ সার্ভিস হয়ে যাচ্ছে। আপনাকে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করতে হবে এবং প্রত্যেকটাকে একসাথে কোলাবোরেট করে, এর মধ্যে আপনি জানেন যে ঢাকা চেম্বার ওএসএস ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করে থাকে, মেম্বারশিপ এবং সিও সার্ভিসেস।
এবং এইগুলো সমন্বয় করে একত্রিত করতে হবে আপনাকে, বিকজ এটা ছাড়াও আমি এতটুকু বলতে পারি আপনাকে যে আমাদের যে আজকে ট্যাক্স রেভিনিউ বেড়েছে 13.9%, এটা কিন্তু এই করোনা মহামারীর সময় বেড়েছে। আমাদের রপ্তানি আয়ের কথা তখন শুনছিলেন 13.6% আমাদের রপ্তানি আয় বেড়েছে। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্টার মিনিস্ট্রিয়াল কোলাবোরেশনটাকে করতে হবে এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কথা বলছেন ইজ অফ ডুইং বিজনেসে ভালো করবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আজ এ পর্যন্তই। ইভ্যালি বিজ সংলাপে আবারও ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবার আগে সব খবর দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।